হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য সফট কি। আজকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন লেকচার নিয়ে হাজির হয়েছি। আজকের লেকচারে আমরা বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা রিলেটেড যে নিউমেরিক্যালস প্রবলেমগুলো রয়েছে এবং যে থিওরিটিক্যাল প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেম নিয়ে আমরা ডিসকাস করব। এখানে কয়েকটা প্রবলেমস আমি লিখেছি, বেছে বেছে আমি এই সব প্রবলেমগুলো কিছু নিয়েছি। আরও কিছু প্রবলেম রয়েছে যেটা আমরা সেকেন্ড পার্টে আমরা তুলব, দিয়ে তারপর করব। তো তোমরা এই প্রবলেমগুলো সলভ তো অবশ্যই আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে। তার সঙ্গে তোমরা এর পরেও যে প্রবলেমগুলো আরও 5টা কি 5-7টা প্রবলেম করানো হবে, তোমরাও সেটাও দেখবে অবশ্যই। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, না হলে কিন্তু ওই প্রবলেমগুলো মিস করে যাবে। এরপরেও আরও কিছু প্রবলেম করানো হবে। ভিডিও শুরুর আগে কয়েকটা গুরুত্বপূর্ণ তোমাদের কথা বলি। সেটা হচ্ছে যে অনেকে কিন্তু আমাকে বলছিলে যে নিটের জন্য কেমিক্যাল কাইনেটিক্স থেকে কিছু প্রবলেম করাতে, আর এমনি অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম WBJEE বা এমনি JEE মেন অ্যাডভান্সের জন্য কিছু প্রবলেম করাতে বলছিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, যে এইগুলো যেগুলো করানো হচ্ছে এগুলো বোর্ডের জন্য যতটা ইম্পর্টেন্ট সেরকম কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। দেখো, কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট হয়। এই সবের কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তুমি ওই সব কোশ্চেনও সলভ করতে পারবে না। দেখো, কনসেপ্ট মেন বেসটা একই থাকবে, শুধুমাত্র নিট JEE বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য শুধুমাত্র এক্সট্রা কিছু কোশ্চেন সলভ করতে হয়, নাথিং এলস। মানে কনসেপ্ট সব এই সব জিনিসই, তুমি শুধু কি করবে, নতুন নতুন কোশ্চেন সলভ করবে, বুঝতে পেরেছো? সুতরাং এই প্রবলেমগুলোও তোমরা করবে, যারা নিট দেবে JEE দেবে তারা এই প্রবলেমগুলোও করবে। তার সঙ্গে সঙ্গে কিছু প্রিভিয়াস ইয়ারে নিটের কোশ্চেন বা হচ্ছে যারা যেই ধরনের এক্সাম দেবে সেই রিলেটেড কোশ্চেনগুলো তোমরা একটু বইয়ের পেছনে যেগুলো রয়েছে বা অন্যান্য মক টেস্টের যে কোশ্চেনগুলো সেগুলো তোমরা করতে থাকবে। ওকে, তো এখন প্রচুর সোর্স রয়েছে, ইউটিউবেও রয়েছে, অন্যান্য ওয়েবসাইটেও রয়েছে, টেলিগ্রামেও বিভিন্ন গ্রুপ রয়েছে। তো সেখান থেকে তোমরা ওই মক টেস্টের কোশ্চেনগুলো পেয়ে যেতে পারবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা সলভ করবে। সুতরাং আগে এইসব কনসেপ্টগুলো ক্লিয়ার করবে, তারপরে কিন্তু ওইগুলো সলভ করতে যাবে, বুঝতে পারলে তো? না হলে কিন্তু তোমরা ঠিকঠাক করে ওই কোশ্চেনের সলিউশনগুলো ঠিকঠাক করে করতে পারবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে যারা বোর্ডের এক্সাম দেবে তাদের জন্য বলছি, তোমরা কিন্তু এই সব যে প্রবলেমগুলো করাচ্ছি এগুলোও করবে, তার সঙ্গে তোমাদের একটা সাজেশন থাকবে। সেটা হচ্ছে যে অ্যাট দ্য সেম টাইম প্যারালালি তোমরা যখন একটা চ্যাপ্টার যখন কভার করছো, অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে বোর্ডে যে বই চলে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জেনারেলি সবাই ওই ছায়া প্রকাশনীর বইটা তোমরা সবাই ইউজ করো, আমি ওটা ফলো করি। তো ছায়া প্রকাশনীর বইতে যখন একটা টপিক চলছে, টপিকের শেষে ওই টপিক রিলেটেড পরিচ্ছদ সংক্রান্ত কোশ্চেন রয়েছে, ওই পরিচ্ছদ সংক্রান্ত কোশ্চেনগুলো মাস্ট সলভ করবে, অবশ্যই ক্লিয়ার করবে। ওগুলো আগে কনসেপ্ট ক্লিয়ার করে ওগুলো সব বুঝে বুঝে করবে। দেখো, ওইগুলো হচ্ছে তুমি যে টপিকটা পড়লে ওই টপিকের ওপরে বেস করে ওইগুলো তৈরি করা হয়েছে ওই কোশ্চেনগুলো। তাহলে টপিকটা সম্বন্ধে ঠিকঠাক তোমার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি না, ঠিকঠাক ক্লিয়ার আইডিয়া এসছে কি না, সেটা কিন্তু ওই সব কোশ্চেন সলভ করলেই বুঝতে পারবে, ঠিক আছে? অবশ্যই ওই সব কোশ্চেনগুলো, বিশেষ করে কেমিক্যাল কাইনেটিক্সের খুব সুন্দর সুন্দর প্রবলেম রয়েছে, সবগুলোই করবে, ঠিক আছে? আর নিউমেরিক্যাল কোশ্চেনও রয়েছে যেগুলো কোষে দেওয়া আছে, যেগুলো সলিউশন করে দেওয়া আছে ওই বইতে যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই করবে। আর পিছনে যদি বুক ব্যাকের যদি প্রবলেমগুলো যেগুলো NCERT প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি করতে পারো তো খুব ভালো হয়। তো তোমরা যেগুলো করে দেওয়া আছে এগুলোই ঠিকঠাক করে করো, এগুলোর ভেতরেই সব কমন কোশ্চেন আসবে, বুঝতে পেরেছো? না হলে কমন কোশ্চেন মানে কি, ডিরেক্টলি হয়তো এগুলো আসবে না, একটু ডেটা চেঞ্জ করে দেবে, বাট কনসেপ্ট এর উপর বেস করেই, এই কনসেপ্টগুলোর উপর বেস করেই কিন্তু কোশ্চেন আসবে। সুতরাং তোমাদের সাজেশন থাকবে প্রিভিয়াস ইয়ার, অ্যাট দ্য সেম টাইম প্রিভিয়াস ইয়ার করবে, তার সঙ্গে তোমরা পরিচ্ছদের কোশ্চেনগুলো এবং পেছনের যে প্রবলেমগুলো, এক্সট্রা প্রবলেমগুলো, HSের যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলো তোমরা সলভ করো, ঠিক আছে? ওগুলো দেখো সলিউশন দেওয়া আছে, তুমি চ্যাপ্টার যেভাবে আমি পড়াচ্ছি, যেভাবে আন্ডারস্ট্যান্ডিংগুলো ক্লিয়ার করা হচ্ছে ওইগুলো তোমরা ঠিকঠাক করে যদি ফলো করো, তারপরে প্রবলেম সলভ করতে যাবে, সলিউশন দেখলে অবশ্যই বুঝতে পেরে যাবে যে কীভাবে সলভ করা হয়েছে। ডাজেন্ট ম্যাটার, মানে তুমি অবশ্যই করতে পারবে যদি ঠিকঠাক করে ক্লাসটাকে ফলো করো, ঠিক আছে? তো ভিডিওটা শেষ অবধি দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর আগের লেকচারগুলো যদি না দেখে থাকো অবশ্যই ওগুলো দেখে তারপরে এগুলো কন্টিনিউ করবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? সুতরাং এই ছিল গুরুত্বপূর্ণ কথাগুলো। আর হচ্ছে এবার তাহলে আমরা আজকের টপিকটা শুরু করব। আজকে নিউমেরিক্যালসগুলো করব, আমরা শেষ থেকে করে করে যাব, দিয়ে মুছে দেব। তোমরাও আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে। তোমরা যদি পারো তো আগে এগুলো দেখে করতে পারো, আমার আগে করে নিতে পারো, তারপরে মিলিয়ে নেবে। ওকে, তো নিচ থেকে করবো, দিয়ে এক একটা করে মুছতে থাকবো, ঠিক আছে?
ফার্স্ট যে প্রবলেমটা রয়েছে দেখো, এই প্রবলেমটা ফার্স্ট মানে 5-এর প্রবলেমটা আমি করাচ্ছি। a প্লাস বি থেকে সি এই বিক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষালব্ধ একটা বিক্রিয়া হার সমীকরণ দেওয়া আছে। বিক্রিয়ার হার বলছে কে ইন্টু এইটা। যদি a এর প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক ও বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করা হয় তাহলে বিক্রিয়া হারের উপর কি প্রভাব পড়বে। বইতে প্রচুর এই টাইপের প্রবলেম রয়েছে, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সব কম্পিটিটিভ এক্সামের জন্য এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। আমি সেইভাবে বেছেই কোশ্চেনগুলো সেট করেছি। তো খুব ইম্পর্টেন্ট অ্যাপ্রোচটা কীভাবে দেখা হয়, কীভাবে এই টাইপের প্রবলেমগুলো সলভ করা হয় একটা দেখে নাও, তারপরে কিন্তু এই রিলেটেড যত রকমের প্রবলেম হবে তুমি নিজের থেকেই করতে পারবে। দেখো কীভাবে অ্যাপ্রোচ করছি, দেখো তোমাকে একটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন। তাহলে বিক্রিয়া হার আমি যদি আর ধরে নিই, আর সমান কী দেওয়া আছে, কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, এটা দেওয়া আছে। এইটা হচ্ছে তার বিক্রিয়া হার সমীকরণ। বলছে যদি বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক ও বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব দ্বিগুণ করে। দেখো তাহলে যদি গাঢ়ত্বগুলোকে যদি চেঞ্জ করে দেওয়া হয় সেকেন্ড টাইম, তাহলে কিন্তু রেট কিন্তু নিশ্চয়ই একই থাকবে না, রেটের পরিবর্তন ঘটবে, তাই তো। যদি তুমি গাঢ়ত্ব এর যে গাঢ়ত্ব ছিল সেই গাঢ়ত্ব যদি আগের তুলনায় যদি দ্বিগুণ করে দাও বা অর্ধেক করে দাও, তাহলে রেটের অবশ্যই পরিবর্তন ঘটবে। তাহলে যে রেটটা আগে ছিল সেই রেটটা থাকবে না, তাহলে আরেকটা ডিফারেন্ট রেট আমি ধরে নিচ্ছি। ধরো তখন রেট হবে R1 ধরে নিলাম। তাহলে R1 সমান কী কী বলছে বা চেঞ্জগুলো কী কী বলছে দেখো। বলছে এর প্রারম্ভিক গাঢ়ত্ব অর্ধেক করে দেওয়া হলো। তাহলে এর গাঢ়ত্ব এই থার্ড ব্র্যাকেট অফ এ মানে এটা এর গাঢ়ত্ব ছিল এইটা, তাহলে এর গাঢ়ত্ব যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে এখন গাঢ়ত্ব কত হচ্ছে গো, a ডিভাইডেড বাই 2, গাঢ়ত্ব অর্ধেক করে দেওয়া হয়েছে। আর বি এর প্রারম্ভিক গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব এটা ছিল, এর হচ্ছে দ্বিগুণ করে দেওয়া হলো, মানে 2b করে দেওয়া হলো, আগে বি ছিল এখন 2b করে দেওয়া হলো, ঠিক আছে, গাঢ়ত্ব দ্বিগুণ করে দেওয়া হলো। তখন বলছে বিক্রিয়া হারের উপর কি প্রভাব পড়বে। তাহলে এই হারটা তখন কি হবে, মানে এই হারটা তখন কিভাবে চেঞ্জ হলো ওই আরের রেসপেক্টে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কিভাবে আমরা করছি দেখো। তাহলে হ্যাঁ অবশ্যই এটা স্কোয়ার ছিল, স্কোয়ারই থাকবে। তাহলে এটা 1 নম্বর ছিল, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আচ্ছা এই R1টাকে আমি আরেকটু ভেঙে লিখছি দেখো। তাহলে কে ইন্টু, তাহলে এই a বাই 2 এর স্কোয়ার মানে কি, এটা আমি লিখতে পারি না, a স্কোয়ার ইন্টু হচ্ছে 2 স্কোয়ার, এটা আমি লিখতে পারি। কারণ কি এ ওর উপরেও স্কোয়ার চাপবে আর 2 এর উপরে স্কোয়ার চাপবে, তাহলে এটা লিখলাম। আর এটা কি লিখতে পারি, 2b কে, আচ্ছা 2টাকে বাইরে বের করে আনছি, তাহলে 2 ইন্টু বি এটা লিখতে পারি, ঠিক আছে না। এইটা 2b ছিল, তাহলে 2টাকে বাইরে বের করে আনলাম, আর এটা বি যেরকম ছিল সেরকম রেখে দিলাম। মানে আলটিমেট আমি বলতে পারি এটা 2 থাকলো আর নিচে হচ্ছে 4 থাকলো। মানে এইটাকে যদি এইভাবে লেখা হয় কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি, একটু সাজিয়ে লিখছি আর কি। আর এই 2টা এখানে যেরকম ছিল সেরকম থাকলো, ইন্টু 2 ছিল, এই 2টাকে এই পাশে রাখলাম, আর 2 2 গুণে 4। তাহলে যদি এটা কাটাকুটি করো তাহলে কত হয়ে যাবে, 2। তাহলে কে ইন্টু, দেখো এইটা সমান কি, এই যে জিনিসটা, এইটা দেখো এর সঙ্গে একটা রিলেশন পাচ্ছ তুমি। এইটা সমান দেখো, এইটা দেখো, এই যে একই জিনিস, এইটা মানে তো এইটা, মানে এই কে ইন্টু এ স্কোয়ার ইন্টু বি মানেই তো তোমার আর। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি, এই টোটালটার জায়গায় আমি কি লিখতে পারি, আর ডিভাইডেড বাই 2, নিচে 2 রয়েছে, তাহলে আর ডিভাইডেড বাই, মানে এটা কি সমান এলো গো, R1 সমান আসছে। এটা R1কে ধরে ধরে এখানে লিখছি, কিন্তু R1 সমান এটা হচ্ছে R1 সমান। তাহলে R1 সমান আর ডিভাইডেড বাই 2, এইটা আমরা ফাইনাল ইকুয়েশন পেলাম, ঠিক আছে না। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রেটটা হবে, সেকেন্ড যেই রেটটা যেটা হচ্ছে মডিফাইড হলো এই গাঢ়ত্ব অর্ধেক আর দ্বিগুণ করার ফলে যে রেটটা আমরা পেলাম, ওই যে রেটটা মানে R1টা হচ্ছে ইনিশিয়াল যে রেট ছিল তার অর্ধেক হয়ে গেল, তাই না। তাহলে ইনিশিয়াল রেটের অর্ধেক হয়ে গেল কি দ্বিতীয় রেটটা, অর্থাৎ R1 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2, তাই তো। হ্যাঁ ইনিশিয়াল রেটের অর্ধেক হয়ে গেল, ঠিক আছে না। তাহলে এই কোশ্চেনটাকে এইভাবে সলভ করবে। তাহলে যখন তোমাকে এই দ্বিগুণ অর্ধেক এইসবের ব্যাপার স্যাপারগুলো দেবে তখন তুমি এইভাবে ধরে নেবে, একটাকে 1 নম্বর ধরে নেবে, দ্বিতীয়টা যখন বলবে তখন এইভাবে ধরে তারপরে যেরকম ডাবল করতে বলবে, ট্রিপল করতে, তোমাকে যদি 3 গুণ বলে, 4 গুণ বলে, বা অর্ধেক 1/4 গুণ যদি বলে, তাহলে জাস্ট বসিয়ে যাবে, সেকেন্ডটার ক্ষেত্রে বসিয়ে যাবে, দিয়ে কম্পেয়ার করে
তুমি কোশ্চেনগুলোকে সলভ করবে। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেমগুলো অনেক দেখতে পাবে বইতে, তোমরা এক্সারসাইজে পেয়ে যাবে, এই টাইপের প্রবলেমগুলো সব করে ফেলবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো, a প্লাস বি থেকে সি এই বিক্রিয়ার ক্ষেত্রে বি এর গাঢ়ত্ব স্থির রেখে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো। তাহলে এইটা একটা রিয়াকশন দেওয়া আছে, এ প্লাস বি থেকে সি প্রোডাকশন হচ্ছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে বি এর গাঢ়ত্ব স্থির রাখা হয়েছে, দিয়ে বলছে এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে, তখন বিক্রিয়া হার দ্বিগুণ হয়ে গেল। দেখো একটা জিনিস খেয়াল করে, এই টাইপের প্রবলেম কিন্তু আমি আগে করিয়েছিলাম যে যখন হচ্ছে একটার কনসেন্ট্রেশন সেম রেখে অন্যটার গাঢ়ত্ব দ্বিগুণ করা হচ্ছে, তখন বিক্রিয়ার হার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে ওর উপর কিভাবে নির্ভর করছে, মানে বিক্রিয়ার হারটা এ এবং বি এর উপরে কিভাবে নির্ভর করছে ওটা তোমাকে একটু বের করতে হবে। তাহলে কিভাবে আমি দেখছি দেখো, তাহলে আর ভ্যারেজাজ আমি কি বলতে পারি, বি এর গাঢ়ত্ব স্থির রাখা হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে, এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে রেটটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে আমি বলতে পারি না যে এর সঙ্গে বিক্রিয়ার হারটা সমানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে। কারণ কি, এ যদি দ্বিগুণ হয় তখন রেটটা দ্বিগুণ হচ্ছে, এ যদি মানে এ যখন এইরকম ইনিশিয়াল ইকুয়েশন ছিল, এর ধরো গাঢ়ত্ব দ্বিগুণ হয়ে গেল, তখন আরটা 2r হয়ে গেল, এ যদি 3 গুণ হয়ে যায় তখন এ 3 গুণ হয়ে গেল, মানে আমি বলতে পারি যে এ সমানুপাতিকভাবে পরিবর্তিত হচ্ছে, এ যেমনভাবে বাড়বে এও সেমনভাবে বাড়বে, তেমনভাবে বাড়বে। তাহলে আমি বলতে পারি যে এর গাঢ়ত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক হবে রেটটা, অর্থাৎ এক ঘাতের সঙ্গে আমরা লিখি না, মানে ওর সঙ্গে সমানুপাতিক লিখে দিই। তাহলে এইটা হচ্ছে এর উপর নির্ভর করছে এইভাবে রেটটা, কিন্তু বলছে যে এর গাঢ়ত্ব যখন স্থির রেখে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হবে, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে বিক্রিয়া হার বলছে অপরিবর্তিত থাকবে, কিছু চেঞ্জ হবে না। এইটার থেকে কি বুঝতে পারছি, দেখো যদি বি এর সঙ্গে যদি কোনোভাবে যদি পরিবর্তন ঘটতো তাহলে আমি বলতাম ধরো যে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হয়েছে, রেটটা দ্বিগুণ হলো, 3 গুণ করা হয়েছে 3 গুণ হলো, তাহলে সমানুপাতিকভাবে পরিবর্তিত হতো, মানে যেটা এর ক্ষেত্রে করা হয়েছিল। কিন্তু এখানে বলছে যে বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, রেট কিন্তু একই রকম আছে, রেটের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি যে এ রেটটা বি এর গাঢ়ত্বের উপর নির্ভরই করে না, কি তাই তো? নির্ভর যদি করতো তাহলে রেটের উপরে একটা এফেক্ট পড়তো, রেটটা পরিবর্তিত হতো, কিন্তু এখানে তো এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে রেটের কোনো এফেক্টই পড়লো না, কোনো চেঞ্জই হলো না রেটের। তাহলে আমি বলতে পারি যে এক্ষেত্রে রেটটা বি এর গাঢ়ত্বের উপর নির্ভরই করে না, মানে বলতে পারি বি এর শূন্য ঘাতের সমানুপাতিক, বি টু দি পাওয়ার 0 মানে 1ই, মানে ওর সঙ্গে নির্ভরই করে না। তাহলে আমি এখানে বলতে পারি, তাহলে তোমাকে শেষে জিজ্ঞাসা করেছে যে বিক্রিয়াটির গতিসূত্র লেখো, তাহলে গতিসূত্র আমি কি লিখব, আর সমান কে, তো একটা ধ্রুবক আসবে, আচ্ছা যদি ধ্রুবক নাও আসে তাহলে আমি আর ভ্যারেজাজ কি লিখতে পারি, এর এক ঘাতের সঙ্গে সমানুপাতিক, মানে এ টু দি পাওয়ার 1, আর বি এর উপর নির্ভর করে না, মানে বি এর 0 পাওয়ারের সঙ্গে সমানুপাতিক, এইরকম লিখতে পারি। বা আমি লিখতে পারি আর সমান, এটা সমানুপাতিক ধ্রুবক ছোট কে নিয়ে এলাম একটা, এ টু দি পাওয়ার 1 মানে এই, আর বি এর টু দি পাওয়ার 0 মানে তো 1ই হয়, তাই লিখলাম না। তাহলে কে এখানে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে এইটা হচ্ছে তোমার সেই গতিসূত্র যেটা এখান থেকে আমরা নির্ণয় করলাম। বুঝতে পেরেছো? তো এই টাইপের প্রবলেমগুলো খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে হবে জিনিসটা যে এর গাঢ়ত্ব কেমনভাবে বলছে, এর এ আর বি ধরো রয়েছে, এর গাঢ়ত্ব স্থির রেখে বি এর গাঢ়ত্ব যদি ধরো বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করার সঙ্গে সঙ্গে রেটটা 4 গুণ বেড়ে গেল, মানে তাহলে তার স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হবে। এগুলো এই টাইপের প্রবলেম আগের লেকচারে করানো হয়েছে, তোমরা ওই লেকচারটা দেখো আরেকবার, দিলে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তুমি দেখবে কিভাবে পরিবর্তিত হচ্ছে, যদি এটা বাড়লে সেটা যদি সেম হারে বাড়ছে তাহলে সমানুপাতিক সম্পর্ক, যদি ডবল হারে বাড়ে তাহলে স্কোয়ারের সঙ্গে সম্পর্ক। বুঝতে পেরেছো? তো এইভাবে রেড ইকুয়েশনটাকে লেখা হবে। তাহলে এই টাইপের প্রবলেমগুলো যত রকমের আছে করে ফেলবে তোমরা বইতে যেগুলো রয়েছে। ঠিক আছে, এটা তাহলে মুছে দিচ্ছি। আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম দেখো, যে বলছে একটি বিক্রিয়া হার কে ইন্টু এইটা দেওয়া আছে, এটি কি মৌলিক বিক্রিয়া, এটা একটা জিজ্ঞাসা করছে। দেখো এই প্রবলেমটা তোলার একটাই কারণ রয়েছে, কারণ মৌলিক বিক্রিয়া পড়ানোর সময় আমি একটা অ্যাসপেক্ট বলেছিলাম, ওর বৈশিষ্ট্যতে বলা হয়েছিল যে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে ওর ক্রমটা কখনো ভগ্নাংশ বা হচ্ছে শূন্য বা নেগেটিভ হতে পারে না, তারই একটা অ্যাপ্লিকেশান বলতে পারো, তার জন্য আমি তুলেছি। তোমরা ওটাকে যদি ভালো করে পড়ে থাকো তাহলে কিন্তু
এই প্রবলেমটা সুন্দর করে সলভ করতে পারবে। আগের লেকচারে এটা বলা হয়েছে, অ্যাকচুয়ালি আগের লেকচারে রিলেটেডই প্রবলেমস আমরা করাচ্ছি। বলছে যে বিক্রিয়ার হার দেওয়া আছে, এটা একটা এক্সপেরিমেন্টাল এডুকেশন। বলছে এটা কি মৌলিক বিক্রিয়া? বাবু মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? মৌলিক বিক্রিয়া মানে হচ্ছে ওয়ান স্টেপ রিয়াকশন, বা হচ্ছে যেসব বিক্রিয়া এক ধাপে সম্পন্ন হয়, তাই না? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা ক্রাইটেরিয়া বলেছিলাম, সেখানে কি বলেছিলাম বলতো? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম না যে বিক্রিয়ার ক্রম যাই হবে তার ক্ষেত্রে আণবিকতাও সেই একই হবে, তাই না? আগে লেকচারে করানো হয়েছিল। তাহলে এর ক্ষেত্রে বাবু দেখো, যদি আমি এর ক্ষেত্রে ক্রম নির্ণয় করতে চাই, ক্রম কি হবে? এর কিছু পাওয়ার নেই মানে 1 রয়েছে, তাহলে এর এই বিক্রিয়ার সামগ্রিক ক্রম হবে কত? এই বিক্রিয়ার সামগ্রিক ক্রম হবে, সামগ্রিক ক্রম ইকুয়ালস টু 1 + 3 × 2 মানে হচ্ছে 2 5 × 2 হবে এর সামগ্রিক ক্রম। কিন্তু এইটা হচ্ছে তার ক্রম। তাহলে আমরা মৌলিক বিক্রিয়ার শর্ততে আমরা কি পড়েছিলাম? যে ক্রম যাই হবে সেটা হবে তার আণবিকতাও। তাহলে এর ক্ষেত্রে আণবিকতাও 5/2 হওয়া উচিত, কারণ এর মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা শিখেছি তো, যে ক্রম যাই হবে আণবিকতাও তাই হবে। বাবু যদি তাই হয়, আণবিকতা এখানে 5/2 হলো। আচ্ছা তুমি তো ক্রাইটেরিয়াতে পড়েছিলে, বৈশিষ্ট্যতে আণবিকতার বৈশিষ্ট্যতে পড়েছিলে যে বিক্রিয়ার আণবিকতা কখনোই ভগ্নাংশ হতে পারে না, কিন্তু এটা একটা ভগ্নাংশ। দেখো 5/2 একটা ভগ্নাংশ, তাই যদি হয় তাহলে এটা কি মৌলিক বিক্রিয়া হওয়া সম্ভব? তোমার লজিক কি বলছে? কখনোই সম্ভব নয়, কারণ আণবিকতা কখনো ভগ্নাংশ হতে পারে না। তাহলে মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি ক্রম আর আণবিকতা একই হবে, সেই রকম অনুযায়ী আমি ধরে নিয়ে যদি আসি, মৌলিক বিক্রিয়া যদি ধরে আসি, তাহলে এর আণবিকতা 5/2 হওয়া উচিত, যেটা কিন্তু পসিবল নয়, কারণ ওটা ভগ্নাংশ হতে পারে না। তাই এটা একটা মৌলিক বিক্রিয়া নয়, এটা একটা জটিল বিক্রিয়া বা মাল্টি স্টেপ প্রসেস, একাধিক ধাপে সম্পন্ন বিক্রিয়া। ঠিক আছে না? একটা লজিক্যাল কোশ্চেন ছিল, ওই জন্য আমি এই কোশ্চেনটাকে তুলেছিলাম, এটা মুছে দিলাম। নেক্সট কোশ্চেনে আসো। দেখো কি বলছে, যে এ থেকে বি এই বিক্রিয়ার ক্ষেত্রে এ এর গাঢ়ত্ব অর্ধেক করলে বিক্রিয়ার হার প্রাথমিক বিক্রিয়া হারের 1/8 গুণ হয়। বিক্রিয়ার ক্রম কত? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রচুর কোশ্চেন তুমি দেখতে পাবে বইতে, তো কম্পিটিটিভ এক্সামের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট এই টাইপের কোশ্চেনগুলো। তো যখন এরকম ক্রম নির্ণয় করতে বলবে না, তোমাকে একটা আমি সাজেশন করছি যে যখন ক্রম একটা ট্রিক দিচ্ছি, ক্রম যখন নির্ণয় করতে পারবে সবসময় যেন তুমি ধরে নেবে যে এর ক্রম হচ্ছে n/x, তোমাকে এটা ধরতেই হবে। ঠিক আছে? তাহলে কিভাবে অ্যাপ্রোচটা করছি দেখো, এইটা একটা রিয়াকশন দেওয়া আছে বিক্রিয়ার ক্ষেত্রে, এর গাঢ়ত্ব অর্ধেক করলে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/8 গুণ হয়। আমি জানি না ওর ক্রম কত, আমি ধরে নিলাম একটা এক্সপেরিমেন্টাল রেট ইকুয়েশন এই বিক্রিয়ার ক্ষেত্রে, যে r ইকুয়ালস টু ছোট k ইন্টু, দেখো বিক্রিয়ক এই রয়েছে, তাহলে a⁴x ধরে নিলাম। x এখানে কি? এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম বা সামগ্রিক ক্রম, এখানে তো একটাই বিক্রিয়ক পদার্থ রয়েছে, তাই এর ক্রম xই ধরে নেওয়া হয়েছে। তাহলে এখানে x হচ্ছে বিক্রিয়ার ক্রম। তাহলে তোমাকে এই x এর মানটাই অ্যাকচুয়ালি বের করতে হবে। ঠিক আছে? তাহলে কিভাবে বের করানো হচ্ছে সেটা তুমি দেখো। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার কি বলছে দেখো, যে এর গাঢ়ত্ব অর্ধেক করলে, এর গাঢ়ত্ব অর্ধেক করা হলো মানে অর্ধেক মানে কি, a/2 করা হবে, করলে বিক্রিয়ার হার প্রারম্ভিক হারের 1/8 গুণ হয়ে যায়। মানে যেই হারটা ছিল r ছিল তার 1/8 গুণ মানে কি 1/8, এই হারটা হয়ে যাবে দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে যদি দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি হার সমীকরণটা লিখতে চাই, কিভাবে লিখবো দেখো, তাহলে r × 1/8 সমান হবে k ইন্টু, এর গাঢ়ত্ব কত করে দেওয়া হয়েছিল? অর্ধেক করে দেওয়া হয়েছিল, a/2 করে দেওয়া হয়েছিল, হোল টু দি পাওয়ার x। দেখো গাঢ়ত্ব অর্ধেক করে দিলে, গাঢ়ত্ব অর্ধেক করে দিয়েছি, বলছে হার তখন হয়ে যাবে 1/8 গুণ, যেটা ছিল তার 1/8 গুণ। তাহলে এটাই করলাম, শর্তানুসারে এটাই করলাম। তাহলে এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এই 2 নম্বর সমীকরণকে আমি দেখো একটু মডিফাই করছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, আমার টার্গেট কিন্তু x বের করানো। তাহলে এক্সটা কী করে বের করবে? এখানে তো আননোন রাশি দুটো হয়ে গেছে, তাহলে এর সঙ্গে অবশ্যই সমান করতে হবে, আগে একদম ফার্স্ট যে প্রবলেমটা করিয়েছিলাম, তাই না? তাহলে কিভাবে করছি দেখো, তাহলে r × 1/8 ইকুয়ালস টু k ইন্টু, এটাকে একটু ভেঙে দিতে হবে আগে যেরকম করেছিলাম আগের প্রবলেমটা, তাহলে a⁴x ডিভাইডেড বাই 2⁴x। ঠিক আছে? এবার দেখো একটা জিনিস, মজার জিনিস হচ্ছে যে এই k a⁴x এইটা মানে কি? এইটা মানে হচ্ছে দেখো এইটা, এই আর, এটা এই একই জিনিস না?
এই যে এইটা একই জিনিস k ইন্টু এ টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে আর, তাহলে এখানে জাস্ট রিপ্লেস করে দাও। তাহলে আমি এখানে লিখতে পারি এইটা সমান আমি কি লিখতে পারি আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাহলে আর এইটাকে যদি সুন্দর করে লেখো আর বাই 8 সমান হবে আর বাই 2 টু দি পাওয়ার এক্স। তাহলে আর আর ক্যান্সেল আউট করে দিলে তাহলে আসছে কি 1/8 ইকুয়ালস টু 1/2 টু দি পাওয়ার এক্স। ঠিক আছে না, তাই উল্টেও দিতে পারো তুমি, উল্টে দিলে কি হয়ে যাবে, এটাকে উল্টে দিলে 8 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স। তোমাকে এক্সের মান বের করতে হবে, যারা ম্যাথামেটিক্স পড়ো তোমরা তো জানো যে সূচকে এগুলো দেখানো হয়, সূচকে এগুলো করানো হয়, খুব সিম্পল। যে তোমাকে এই 2টাকে 2 টু দি পাওয়ার এক্স রয়েছে, তাই এখানেও তোমাকে 2 এর টার্মে নিয়ে আসতে হবে। দেখো 8কে 2 এর টার্মে কীভাবে লিখতে পারি, 2 কিউব লিখতে পারি, 2 কিউব সমান 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি, 2 কিউব মানে তো 8। তাহলে তখন কি হবে, এই 2 যদি একই হয়, সূচকে পড়ানো হয় এটা ম্যাথে, যদি এই দুটো যারা বায়োসায়েন্স পড়ো তাদের জন্য বলছি, যদি এইরকম সমান হয়ে যায় তাহলে এইটা সমান এইটা হয়ে যায়, যদি এই দুটো সমান হয়ে যায় তাহলে এইটা সমান এইটা হয়ে যায়। তাহলে এখানে আমি লিখতে পারি কি x সমান 3। ঠিক আছে না, এইভাবে আমি লিখতে পারি। না হলে আরেকটা প্রসেস দেখো, এখানে 2 এর টার্মে চলে এসেছিলো বলে এইটাকে আমি 2 টু দি পাওয়ার 3 দিয়ে ভেঙে দিয়েছি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে তুমি কিভাবে x এর মান বের করবে এইটা তুমি একটু খেয়াল রাখো। আমি এটা মুছে দিয়ে আর একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো কিভাবে আমি লিখতে পারি এইটাকে, মানে x এর মানটাকে কিভাবে আমি নির্ণয় করতে পারি। দেখো এইভাবেও নির্ণয় করা যায়, মানে 8 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার এক্স রয়েছে, তুমি দুপাশে লগ ধরে নাও, দুপাশে যদি লগ ধরে নাও তাহলে লগ 8 ইকুয়ালস টু লগ 2 টু দি পাওয়ার এক্স। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি কারণ বায়োসায়েন্সের স্টুডেন্টরাও কেমিস্ট্রি পড়ছে, তাই এইটার ক্ষেত্রে কি হয়, আচ্ছা তোমরা তো এটা জানো লগ 2 টু দি পাওয়ার ধরো সাপোজ এক্স যদি থাকে তাহলে তোমরা জানো পাওয়ারটা সামনে চলে আসে, লগের ক্ষেত্রে এরকম পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি কি এইটা সমান লিখতে পারি এক্স লগ 2, তাই না, এইটা সমান এইটা লিখতে পারি। তাহলে আলটিমেট হলো কি লগ 8 সমান এক্স লগ 2, তাই না। তাহলে তাই যদি হয়, এবার আমি এক্স এর মান যদি বের করতে চাই তাহলে এক্স এর মান কি হবে, এক্স সমান এইটাকে জাস্ট এর নিচে ভাগ করে দেবো, তাহলে লগ 8 ডিভাইডেড বাই হচ্ছে লগ 2। এবার তোমরা ক্যালকুলেটারে লগ 8 ডিভাইডেড বাই লগ 2 ভাগ করে দেবে, দিলে দেখবে এই 3 চলে আসবে। ঠিক আছে, এইভাবে তোমরা সলভ করতে হবে। দেখো এইভাবে সলভ করতে হবে কারণ হচ্ছে এর ক্ষেত্রে 2 এর টার্মে চলে এসছে বলে 2 সমান করতে পারলে অনেক ক্ষেত্রে কিন্তু এরকম 2 টু দি পাওয়ার টার্মে আসে না। ঠিক আছে, তখন ফ্র্যাকশন ভ্যালু চলে আসে, তখন কিন্তু তুমি লগ ধরেই করবে এইভাবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা, তাহলে নেক্সট প্রবলেম আমরা এবার দেখব। এই টাইপের অনেকগুলো ম্যাথ রয়েছে বইতে, খুব ইম্পর্টেন্ট বলছি বারবার। এই টাইপের ম্যাথগুলো তোমরা যত রকম রয়েছে সবগুলো করে ফেলবে। অসুবিধা হলে তুমি কমেন্ট করবে, না হলে ছবি তুলে পাঠাবে ইনস্টাগ্রামে, তাহলে সেখানে আমি সলভ করে দিতে পারবো। আচ্ছা, লাস্ট প্রবলেমটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে যে দেখো একটি বিক্রিয়ার সামগ্রিক ক্রম হাফ দেওয়া আছে, সামগ্রিক ক্রম হাফ, গাঢ়ত্বকে মোল পার মোল ডিএম টু দি পাওয়ার 3 ও সময়কে সেকেন্ড একক ধরে বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করতে বলেছে। মানে আলটিমেট তোমাকে চেয়েছে কি হার ধ্রুবকের একক নির্ণয় করতে বলেছে, একক নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি হার ধ্রুবকের এককের ক্ষেত্রে কি জানো, হার ধ্রুবকের এককের ক্ষেত্রে তোমরা এটা জানো যে ওভারঅল যে জেনারেল যে ইকুয়েশনটা আমরা তৈরি করে দিয়েছিলাম, গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 - n আর হচ্ছে সময় টু দি পাওয়ার -1, এটা তোমার জেনারেল ইকুয়েশন আমি এইভাবে শিখিয়েছিলাম। তাহলে তাই যদি হয় এখানে গাঢ়ত্বটাকে কি টার্মে প্রকাশ করতে বলেছে, আচ্ছা এন এখানে কি, এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, এটা জেনারেল ইকুয়েশন, এইটা মুখস্থ থাকলেই তো তোমার সবসময় হয়ে যাবে। এবার এটা গাঢ়ত্ব দেওয়া আছে, যদি গ্যাসীয় বিক্রিয়ক হয় গ্যাসীয়র ক্ষেত্রে শুধুমাত্র এখানে গাঢ়ত্ব জায়গায় চাপ হয়ে যাবে, এখানে চাপ হোল টু দি পাওয়ার 1 - n। এবার চাপ এটিএমে থাকতে পারে, বারে থাকতে পারে, বুঝতে পেরেছো। তাহলে এখানে যেহেতু গাঢ়ত্ব দিয়ে বলেছে তাই আমি গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 - n লিখেছি। যদি চাপ দিয়ে বলতো মানে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এখানে শুধু চাপ লিখতাম, ঠিক আছে, গাঢ়ত্বর জায়গায় চাপ লিখতাম। তাহলে এখানে এন হচ্ছে বিক্রিয়ার ক্রম, এইটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, না এটা তো দেওয়া আছে, ক্রম এখানে দেওয়া আছে, ক্রম ইকুয়ালস টু দেওয়া আছে হাফ। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে এই কে এর এককটা নির্ণয় করতে হবে। তাহলে আমি বসিয়ে দেবো, দেখো গাঢ়ত্বকে কি এককে লিখতে বলেছে, মোল ডিএম টু দি পাওয়ার 3-তে, তাহলে সেটা লিখে দাও, মোল ডিএম টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 1 - n এর জায়গায় লিখবো কি হাফ,
আর সময়কে সেকেন্ড হিসাবে লিখতে বলেছে, তাহলে সেকেন্ড টু দি পাওয়ার -1। তাহলে এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে 1 - হাফ মানে কত হচ্ছে, হাফ। তাহলে এইটা টোটাল হচ্ছে মোল, তাহলে এখানে কত আসবে, 1 - হাফ মানে হাফ চলে আসবে, এটা মুছে দিয়ে হাফ লিখে দিলাম। তাহলে মোল টু দি পাওয়ার হাফ, আর ডিএম দেখো -3 রয়েছে, তার আবার পাওয়ার হাফ মানে ডিএম টু দি পাওয়ার -3/2। তোমরা যারা বায়ো সায়েন্সে পড়ো তাদেরকে একটু বলে দিচ্ছি, ডিএম ধরো ডিএম টু দি পাওয়ার 3 ধরো সাপোজ রয়েছে, এর ধরো স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার রয়েছে, তাহলে এটা গুণ হয়ে যায়, এটা যেটা রয়েছে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়। তাহলে এটাই করা হলো, এখানে -3 রয়েছে আর হাফ রয়েছে, তো এটা গুণ করলে কত হবে, -3 ইন্টু হাফ মানে হচ্ছে -3/2, তাই না? এই -3/2 লিখলাম ইন্টু সেকেন্ড ইনভার্স, এইটা হচ্ছে তার ইউনিট, কে এর ইউনিট, তাই না? খুব ইজি, এই টাইপের প্রবলেমও পরীক্ষায় দিতে পারে, তো একটু কেয়ারফুলি এগুলো সলভ করবে, ঠিক আছে? এবার নেক্সট প্রবলেমগুলো দেখো। তো এখানে লেখা হয়েছে এই প্রবলেমগুলো, এগুলো সলভ করব। তাহলে নিচ থেকে আমরা সলভ করছি, এই সাইড থেকে সলভ করছি। প্রথমে 8টা করব, দিলে এখানে মুছে দিলে কিছুটা স্পেস পেয়ে যাব, তারপরে প্রবলেমগুলো ধীরে ধীরে এই সাইডগুলো করতে থাকবো, তারপরে এগুলো করব, ঠিক আছে? তোমরা আগে দেখে নাও, তোমরা যদি পারো তো নিজেরা একটু সলভ করতে পারো, তারপরে আমার সলিউশনগুলো দেখতে পারো। তাহলে এই 8টা করাচ্ছি, দেখো কিভাবে সলভ করছি। দেখো বলছে যে একটি বিক্রিয়ার এ এর সাপেক্ষে প্রথম ক্রমের, একটি বিক্রিয়া বলছে এ এর সাপেক্ষে ফার্স্ট অর্ডারের, আর বি এর রেসপেক্টে বলছে সেকেন্ড অর্ডারের মানে দ্বিতীয় ক্রমের হলে, বলছে যে বিক্রিয়াটির অন্তর্কলিত হার সমীকরণ লিখতে বলেছে, অন্তর্কলিত হার সমীকরণ লিখতে হবে। আর বলছে যে বি এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি করলে বিক্রিয়া হার কিভাবে পরিবর্তিত হবে। তাহলে এখানে সিম্পল বলেই দিয়েছে যে সমীকরণটা কিভাবে তোমার চেঞ্জ হবে। বলছে যে এর সাপেক্ষে ফার্স্ট অর্ডারের, তাহলে আমি রেট বা বিক্রিয়া হার সমান কিভাবে লিখতে পারি, এ, তাহলে এর উপরে এইভাবে নির্ভর করে, কারণ বলেছে বিক্রিয়াটি হচ্ছে এর সাপেক্ষে ফার্স্ট অর্ডারের, তাহলে এর সাপেক্ষে দেখো ফার্স্ট অর্ডারের, আর বি এর সাপেক্ষে বলছে সেকেন্ড অর্ডারের, দ্বিতীয় ক্রমের মানে হচ্ছে সেকেন্ড অর্ডারের, তাহলে বি এর সাপেক্ষে হচ্ছে সেকেন্ড অর্ডারের। দেখো তাহলে পাওয়ার 2 দিয়ে দেবো, দিলে এটা সেকেন্ড অর্ডার বোঝাচ্ছে। তাহলে বলছে যে ওর অন্তর্কলিত হার সমীকরণ, তাহলে এটাই হবে তার অন্তর্কলিত হার সমীকরণ। তাহলে আর ইকুয়ালস টু কে ইন্টু এ টু দি পাওয়ার 1 মানে কিছু না দিতে পারি, পাওয়ারে 1 কিছু না দিতে পারি, আর বি এর স্কোয়ার, এটা হচ্ছে তার হার সমীকরণ হলো, ঠিক আছে? নেক্সট এবার কি বলছে দেখো, সেকেন্ড পার্টটা বলছে, এটা খুব ইজি ছিল, এই পার্টটা খুব ইজি ছিল। আচ্ছা, বি এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি করলে বিক্রিয়া হার কিভাবে পরিবর্তিত হবে। তাহলে এই ইকুয়েশনটা তুমি না জানলে কিন্তু এই প্রবলেমটা তার পরের পার্টটা তুমি করতে পারবে না। ওই জন্য আমি অ্যাকচুয়ালি ফার্স্টের পার্টের জন্য আমি এই কোশ্চেনটাকে তুলিনি, সেকেন্ড পার্টটার জন্য আমি তুলেছি যে বি এর গাঢ়ত্ব 3 গুণ বৃদ্ধি করলে মানে বিকে 3b করা হবে, আর বলছে তখন বিক্রিয়া হার কিভাবে পরিবর্তিত হবে এটা বলেছে। তাহলে দেখো খুব সিম্পল, বিক্রিয়া হার কিভাবে পরিবর্তিত হবে মানে এর পরে আবার একটা নতুন হার রেট ইকুয়েশন আসবে, মানে রেট আসবে, তাহলে সেটাকে আমি R1 লিখে নিচ্ছি। তাহলে R1 এর ক্ষেত্রে লিখবো আমি কি কে ইন্টু, তাহলে শুধুমাত্র চেঞ্জ হয়েছে বি এর গাঢ়ত্ব 3 গুণ, তাহলে এ যেরকম আছে সেরকম থাকলো, বি এর গাঢ়ত্ব 3 গুণ চেঞ্জ করা হয়েছে, তাহলে 3b হয়ে যাবে। তাহলে বি আগে যেটা ছিল সেটা এখন 3b হয়ে যাবে, তার উপরে স্কোয়ার চাপবে, ঠিক আছে না? এবার এইটাকে যদি তুমি সলভ করো তাহলে কি আসবে, কে ইন্টু, একটু ভেঙে লিখে দাও, এ ইন্টু এই 3bটাকে ভেঙে দিলে কি হবে, 3 স্কোয়ার ইন্টু বি স্কোয়ার হবে, কারণ টোটালটার উপরে হোল স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি বি স্কোয়ারটাকে আগে লিখছি ইন্টু 3 স্কোয়ার, টোটালটার উপরে স্কোয়ার ছিল তাই এটা লিখেছি। দেখো এইটা সমান, দেখো একই রকম, আগেও এই টাইপের প্রবলেম আমরা করেছি। তাহলে এইটা সমান কি আমি লিখতে পারি, আর লিখতে পারি না, সেম জিনিস তো, এইটা যা এইটা তা একই জিনিস, তাহলে এই জায়গায় আমি আর লিখতে পারি। তাহলে আর ইন্টু 3 স্কোয়ার মানে 9, মানে এইটা সমান আমি কি লিখতে পারি, বা R1 ইকুয়ালস টু আমি লিখতে পারি, এটা হচ্ছে আর ইন্টু হচ্ছে 9, মানে R1 ইকুয়ালস টু 9R আর কি। মানে সেকেন্ড যে তাহলে রেটটা আমি পাবো, সেকেন্ড যে রেট বা বিক্রিয়ার হারটা পাবো সেটা হচ্ছে ইনিশিয়াল রেটের হচ্ছে 9 গুণ হবে, 9R হয়েছে, R1 ইকুয়ালস টু 9R, তাহলে প্রারম্ভিক হারের হচ্ছে 9 গুণ হবে দ্বিতীয় যে রেটটা আমরা পাবো, ঠিক আছে? তো এইভাবে পরিবর্তিত হবে। এই টাইপের প্রবলেমগুলো আগেও করিয়েছি, তো এটা একটা দেখিয়ে দিলাম, কারণ হচ্ছে এখানে তোমাকে প্রথমে কিন্তু এই রেট ইকুয়েশনটা দেওয়া ছিল না, এইরকম থিওরিটিক্যালি শুধুমাত্র বলে দিয়েছিল যে এইভাবে পরিবর্তিত হয়।
তো সেইখান থেকে আমি প্রথমে রেড ইকুয়েশন নিয়ে আসবো, তারপরে আমার রেডটাকে যেরকম পরিবর্তন করি, গাঢ়ত্ব যেরকম পরিবর্তন করেছি সেইভাবে আমি রেড তৈরি করবো। বোঝা গেল? ওকে, তাহলে এটা মুছে দিচ্ছি। নেক্সট প্রবলেম করব এইটা, 7 প্রবলেম একটা করব। 7 কি বলছে দেখো, যে বিক্রিয়াগুলির ক্রম এবং হার ধ্রুবকের একক লেখো। খুব সিম্পল এগুলো, একটা করে জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তোমাদের বোর্ডের এক্সামের ক্ষেত্রে এগুলো খুব হেল্প হবে, তাই একটা করে এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে রিয়াকশনের ক্ষেত্রে বলছে যে বিক্রিয়ার হার দেওয়া আছে, মানে আর ইকুয়ালস টু এটা দেওয়া আছে, বিক্রিয়ার হার সমান এটা দেওয়া আছে। বলছে এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রেও, এগুলো সব এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন অবশ্যই। বলছে এর ক্ষেত্রে ক্রম এবং হার ধ্রুবকের একক লিখতে হবে, মানে ক্রম বের করতে হবে এবং হার ধ্রুবকের একক বের করতে হবে, কে এর একক বের করতে হবে। তাহলে বাবু দেখো, ক্রম কি করে নির্ণয় করবে? খুব সিম্পল। ক্রম তো দেখেই বুঝতে পারছো যে এর এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন, এটা অবশ্যই এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন। এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন যদি এটা হয়, তাহলে বিক্রিয়কের পাওয়ারে যেটা থাকে সেটাই তো তার ক্রম। তাহলে এই বিক্রিয়ার ক্রম কত? এই ফার্স্টেরটার ক্ষেত্রে ক্রম মানে n দিয়ে যদি ধরি, n ইকুয়ালস টু 3/2, তাহলে এটা 3/2 অর্ডারের রিয়াকশন বা ক্রমের রিয়াকশন। আর হার ধ্রুবকের একক কী হবে? একটু আগে আমি করেছিলাম, হার ধ্রুবকের ক্ষেত্রে জেনারেল ইকুয়েশন কী হয়? তাহলে গাঢ়ত্ব টু দি পাওয়ার 1 - n আর সময় টু দি পাওয়ার -1। দেখো আগে করেছি বলে আমি আর পুরোটা করছি না। গাঢ়ত্ব তুমি মোল পার লিটার ধরে নেবে আর সময়কে সেকেন্ড ধরে নেবে, তোমাকে কিছু বলেনি, মানে তুমি যে কোনো একটা ইউনিটও করবে আর n এর ভ্যালু শুধু 3/2 বসিয়ে দিবে, যেটা আসবে সেটা। ঠিক আছে? তো সেকেন্ড কেসটাও সেম। এর ক্ষেত্রে বিক্রিয়া হার k × NO² রয়েছে, তাহলে এখানে অর্ডার কত বসাবে? অর্ডার হচ্ছে এইটা, কারণ এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশনে বিক্রিয়কের গাঢ়ত্বের যে পাওয়ার থাকে সেটা হচ্ছে তার অর্ডার বা হচ্ছে ক্রম, অর্ডার বা হচ্ছে ক্রম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে তুমি কত বসাবে? n এর ভ্যালু n ইকুয়ালস টু 2 বসাবে, দিয়ে সেম আগের মতো অ্যাজ ইউজুয়াল করে দেবে। ঠিক আছে? মোল পার লিটার ধরেও করতে পারো। আচ্ছা, এটা একটা জিনিসও দেখা যেতে পারে, দেখো আমরা অনেক সময় কিন্তু এই এখানে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাক্টিভিটিকে আমরা ওই এটিএম দিয়েও প্রকাশ করি, জানো তো? তো এটিএম দিয়ে প্রকাশ করি যেরকম, সেরকম গাঢ়ত্ব দিয়েও প্রকাশ করি। এখানে গাঢ়ত্ব দিয়েও করতে পারো, জানো তো? ভুল হবে না, আশা করি ভুল হবে না। গাঢ়ত্ব দিয়েও তুমি মোল পার লিটার দিয়েও প্রকাশ করতে পারো, গ্যাসীয় বিক্রিয়া যদিও, কিন্তু তার ক্ষেত্রেও তুমি গাঢ়ত্ব দিয়ে প্রকাশ করতে পারো। তুমি মোল পার লিটার দিয়েও বলতে পারো। তোমাকে জেনারেলি স্পেসিফিক্যালি বলে দেবে তোমাকে যে এই ইউনিটে তুমি বের করো, তখন তুমি সেই রকম ইউনিটে বের করবে। বুঝতে পেরেছো? তো এই প্রবলেমটা হলো। তাহলে এই দুটো প্রবলেম একই রকমের। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা 6 দাগের প্রবলেমটা করব। তাহলে 6 কি বলছে দেখো, যে A থেকে B এই বিক্রিয়ার ক্ষেত্রে হার ধ্রুবকের মান দেওয়া আছে, হার ধ্রুবকের একটা ভ্যালু দেওয়া আছে। যদি A এর গাঢ়ত্ব অর্ধেক করা হয় তাহলে বিক্রিয়ার হার কত হবে? দেখো এই প্রবলেমটা কিন্তু এই রকম প্রবলেম কিন্তু আগে করা হয়েছে, তুমি একবার পড়ে দেখো। এই যে এর গাঢ়ত্ব অর্ধেক করা হলে বিক্রিয়ার হার কত হবে, গাঢ়ত্ব দ্বিগুণ করলে, 3 গুণ করলে, এই টাইপের প্রবলেম আগে করেছি। আমি সেকেন্ড স্টেপটা করব না, আমি ধরার টেকনিকটা বলে দিচ্ছি। দেখো এই A থেকে B এই যে রিয়াকশনটার ক্ষেত্রে, এর ক্ষেত্রে হার ধ্রুবকের মান দেওয়া আছে, কিন্তু এখানে একটা জিনিস বলে দেওয়া হয়নি। সেটা কি বলো তো? এর কিন্তু এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন বলে দেওয়া হয়নি। খেয়াল করে দেখেছো তো? এখানে কিন্তু এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন বলে দেওয়া হয়নি। তাহলে যদি এক্সপেরিমেন্টাল রেড ইকুয়েশন না বলো, তাহলে মানে তুমি তো বুঝতে পারছো না যে আর ইকুয়ালস টু k ইন্টু এর কোন ঘাতের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, এক ঘাতের সঙ্গে না দু ঘাতের সঙ্গে না কোনো ভগ্নাংশের হারে পরিবর্তিত হচ্ছে। মানে তার অর্ডার তো তুমি জানো না, এখানে তো অর্ডার দেওয়া নেই। তাহলে সেটা যদি না হয়, তুমি সে আর ধরে পরে যে আবার এর গাঢ়ত্ব যে অর্ধেক করবে, মানে a/2 যে পরে করবে, কিন্তু তার পাওয়ারটা তো তোমাকে জানতে হবে যে এটা কত পাওয়ারের, মানে কত ক্রমের বিক্রিয়া, সেটা তো আগে অবশ্যই জানতে হবে। তুমি এটা কি করে খুঁজবে, মানে কি করে জানবে? এর মধ্যেই কিন্তু দেওয়া আছে। তাহলে বুঝতে পেরেছো যদি খুব ভালো, না হলে দেখো আমি বলছি, এই যে ইউনিটটা দেওয়া আছে কে এর ইউনিট থেকে কিন্তু তুমি বিক্রিয়ার ক্রমটাকে জানতে পারবে। দেখো এখানে আমি কে এর মান নিয়ে আই ডোন্ট হ্যাভ এনি ওরি, আমার ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে, আমি কনসার্ন হচ্ছে ইউনিটটা নিয়ে, কে এর ইউনিটটা নিয়ে। কে এর ইউনিট এখানে কি দেওয়া আছে? লিটার, মোল ইনভার্স, সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, তাহলে তোমাকে এইখান থেকে কিন্তু আসতে হবে ওই রিয়াকশানের অর্ডারটা কত, মানে ক্রমটা কত, কিভাবে বের করবে? দেখো এটাকে যদি করতে যদি ক্রম বের করতে হয়, তাহলে তোমাকে খুব সিম্পল, তোমাকে
ওর যে মেন যে কে এর যে ইউনিটগুলো যেখানে বের করানো হয়েছিল তার সঙ্গে কম্পেয়ার করে বের করতে হবে। দেখো একটা অঙ্ক করিয়ে দিচ্ছি, দিলে তুমি বুঝতে পারবে। কে এর ইউনিট যখন আমরা লিখেছিলাম, কিভাবে লিখেছিলাম, এখানে যেহেতু লিটার পার মোলে দেওয়া আছে, তাহলে আমি ওই ইউনিটেই বের করতে চাইছি। তাহলে আমরা কি করেছিলাম, ওখানে যখন কে এর ইউনিট বের করেছিলাম তখন লিখেছিলাম মোল পার লিটার হোল টু দি পাওয়ার 1 - n আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। যদি সময়কে সেকেন্ড হিসাবে ধরে নাও তাহলে এটা আসবে, আর গাঢ়ত্বকে যদি তুমি মোল পার লিটারে ধরো তাহলে এটা আসবে। এবার দেখো এটাকে একটু খুলে লিখো, মানে এই যে টোটাল হোল তো এর উপরে চেপেছে, মানে এইটা এর উপরেও চাপবে এর উপরে চাপবে, মানে এটা খুলে লিখলে এরকম হবে মোল টু দি পাওয়ার 1 - n আর হচ্ছে লিটার ইনভার্স হোল টু দি পাওয়ার 1 - n আর হচ্ছে সেকেন্ড ইনভার্স এইটা। তাহলে এখানে তুমি কম্পেয়ার করতে পারো, দেখো এইটা মোল টু দি পাওয়ার 1 - n রয়েছে, মানে এর পাওয়ার কত রয়েছে 1 - n, এখানে মোলের পাওয়ার কত রয়েছে -1, তাহলে এটাও তো কে এর ইউনিট ছিল, এখান থেকে নিয়ে এসছি এটা, আর এটা আমরা ইন জেনারেল জানি। তাহলে এই যে দুটো পাওয়ার, এখানে মোলের পাওয়ার হচ্ছে -1 আর এখানে মোলের পাওয়ার হচ্ছে 1 - n, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। তাহলে এই দুটোকে যদি আমি সমান করে দিই এখানে n এর মানটা বেরিয়ে যাবে, অর্থাৎ আমি এখান থেকে কি লিখতে পারি 1 - n = -1 লিখতে পারি, অর্থাৎ n = কি লিখবো, তাহলে এটা যদি এই পাশে চলে আসে তাহলে n = হবে 2, ঠিক আছে না? তাহলে n = এখানে হলো 2, তাহলে n যদি 2 হয় তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের রিয়াকশান। তাহলে সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমি রেড ইকুয়েশন কীভাবে লিখবো, r = k × a টু দি পাওয়ার, বিক্রিয়ক হচ্ছে a, তাহলে এর দ্বিঘাতের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। এবার যে প্রবলেমটা দেওয়া আছে যে যদি এর গাঢ়ত্ব অর্ধেক করা হয় তাহলে বিক্রিয়া হার কত হবে, এই টাইপের প্রবলেম আগে দু একটা করিয়েছি, তোমরা সেখান থেকে সেই আইডিয়াটা নিয়ে এটা পরের প্রবলেমটা সলভ করবে। কিন্তু এই রেটটা বের করানোটা ব্যাপার ছিল। কিভাবে করলাম বুঝতে পেরেছো? এই ইউনিটটাকে ধরে, মানে কে এর ইউনিটটাকে আমরা ধরে সেখান থেকে আমরা অর্ডারটাকে ডিটারমাইন করলাম, ঠিক আছে।